আজকে তোমাদের পড়াবো জন্মভূমি আজ। লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। জন্মভূমি আজ এই কবিতাটি তোমরা দেখতে পাবে যে স্বদেশ ভূমির যে মানুষরা তাদের যে দৈন দুঃখ দুর্দশা সেগুলো থেকে কিভাবে মুক্তি পেতে হবে সেই পথই দেখিয়েছেন এই আলোচ্য কবিতাটির মাধ্যমে। তো জন্মভূমি আজ এই কবিতাটি আলোচনা করার আগে চলো একটু লেখক পরিচিতিটা একটু জেনে নিই। বীরেন্দ্র চট্টোপাধ্যায় তখনকার দিনে, মানে যখন দেশ স্বাধীন হয়নি 1920 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর, এই যে দোসরা দু প্লাস রা, দু টু প্লাস রা, এটাকে বাংলাতে বলা হয় দোসরা, দয়কার দন্তস রয়াকার, দোসরা 2রা সেপ্টেম্বর ব্রিটিশ ভারতে, যেটা হচ্ছে এখন হচ্ছে বাংলাদেশে ঢাকা, সেখানে বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। কে না? বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং মায়ের নাম সুরবালা দেবী। তোমরা লক্ষ্য করে দেখবে স্বাধীনতা যখন পায়নি ভারত, তখন তার আগে কিন্তু অখণ্ড ভারত ছিল, যেটি বাংলাদেশের সঙ্গে যুক্ত। বাংলাদেশ এবং ভারত দুটো একসাথেই নাম ছিল ভারত, ঠিক আছে? সেই বীরেন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু কাব্য জগতে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তার কবিতার মধ্যে বিভিন্ন দৈন্য বা মেহনতি মানুষদের কথা বিভিন্নভাবে উপন্যস্ত হয়েছে এবং করেছেন। কি রকম না, যেখানে যেখানে গরিব মানুষ, যেখানে যেখানে না খেতে পাওয়া মানুষ, দিন আনতে দিন ফুরে যাবে, সেই সব মানুষদের জীবন কাহিনী কবিতার লেখনীতে কিন্তু দেখা গেছে প্রতিবাদ সুলভ, প্রতিবাদ স্বরূপ হিসাবে দেখিয়েছেন। যেখানে যেখানে কবি নজরে পড়েছেন এ দেশের, আমাদের মাতৃভূমি স্বদেশের মানুষদের উপর যে শোষণ নিপীড়ন ক্রমান্বয়ে যে চলতেই আছে, সেটা যাতে একটা সমাপ্তি ঘটে, সেই সেই রকম দুঃখ দুর্দশার কথা কবিতার মধ্যে ফুটে উঠেছে। শুধুমাত্র যে এই কবিতার মধ্যে ফুটে উঠেছে তা নয়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন কবিতার মধ্যে লক্ষ্য করা গেছে, যেখানে যেখানে তিনি লক্ষ্য করেছেন যে দুঃখ দৈন্য দুর্দশার কথা বলার, সেখানেই তিনি উল্লেখ করেছেন। তার উল্লেখযোগ্য যেসব কাব্যগ্রন্থ ছিল তার মধ্যে হচ্ছে গ্রহচ্যুত, লিখেছিলেন 1944 খ্রিস্টাব্দে, রানুর জন্য 1951, লক্ষিন্দর 1956, মহাদেবের দুয়ার 1967, মানুষের মুখ 1969, ভিয়েতনাম ভারতবর্ষ বলে একটি গ্রন্থ লিখেছিলেন 1974 খ্রিস্টাব্দে, আমার যজ্ঞের ঘোড়া 1985। তিনি যেমন কাব্যগ্রন্থ লিখেছেন তেমনি বিভিন্ন কবিতা সংকলনও তার দ্বারা কিন্তু হয়েছে। এবং তিনি 1962 খ্রিস্টাব্দে উল্টো রথ, এটা একটি পুরস্কারের নাম, 1962 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে উল্টো রথ পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং 1982 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, যেটি পশ্চিমবঙ্গে এখন বাংলা একাডেমি সাহিত্যের মধ্যে একটি উল্লেখযোগ্য পুরস্কার বা সম্মান বলতে পারো, সেটি হচ্ছে রবীন্দ্র পুরস্কার। সেটি পেয়েছিলেন 1982 খ্রিস্টাব্দে। এবং এই বীরেন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কিন্তু আধুনিক কবি। তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্রের মতো এত কঠিন ভাষার মধ্যে যাননি। তিনি যেহেতু সমাজের সাধারণ মানুষের কথা আলোচনা করবেন, সেই জন্য তার কবিতার মধ্যে তার ভাষাটা আরো বেশি সহজ সরল হয়ে উঠেছে, যাতে ভালোভাবে যাতে সবার উদ্দেশ্যে প্রস্ফুটিত বা প্রকাশিত করা যেতে পারে, মনের ভাবনাকে আরো ভালোভাবে যাতে উল্লেখ করা যেতে পারে। এই মহান কবির মৃত্যু হয়েছিল 1985 খ্রিস্টাব্দের 11ই জুলাই, মাত্র 65 বৎসর বয়সে কলকাতায়, এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এইটুকুনি লেখক পরিচিতি জানলেই হবে। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটি কবিতা গদ্য তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলি কোনো না কোনো থেকে নেওয়া হয়েছে। তোমাদের সেই রকম আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে
বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বেঁচে থাকার কবিতা। এটা একটা কবিতার বই, ঠিক আছে? বেঁচে থাকা কবিতা, যেটি 1981 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই কবিতা সংকলনের মধ্যে জন্মভূমি আজ এই কবিতাটি অন্তর্ভুক্ত। যদি তোমাদের বলা হয় কোথা থেকে নেওয়া হয়েছে আলোচ্য কবিতাটি, না বেঁচে থাকার কবিতা, যেটি 1981 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তো এই যে জন্মভূমি কবিতা, এই জন্মভূমি আজ, তুমি কথাটির মাধ্যমে বুঝতে পারছো আজ মানে আজকের জন্মভূমি মানে মাতৃভূমি। জন্মভূমি মানে মাতৃভূমি। কিরকম মাতৃভূমি? না জন্মের ভূমি, যেখানে তোমার জন্ম, সেটাই হচ্ছে তোমার জন্য মাতৃভূমি। তোমার জন্ম যদি আমেরিকায় হয়, তোমার কাছে তোমার জন্মভূমি হবে আমেরিকা। তোমার জন্ম যদি ভারতে হয়, তাহলে তোমার যে জন্মভূমি সেটি হবে ভারত। এই যে আলোচ্য কবিতাটির মধ্যে তোমাদের আমি বলে রাখি যে নামকরণ, একটা নামকরণের সার্থকতা কিন্তু একটা আলোচ্য দিক। সেই নামকরণের সার্থকতা তোমরা কবিতাটি ভালোভাবে পড়ে নাও। লাস্টে আমি তোমাদেরকে নামকরণের সার্থকতাটা বলে দিচ্ছি, কারণ কবিতার সারাংশ বা কবিতার মধ্যে কি বলা হচ্ছে সেইটি ভালোভাবে জানলে নামকরণের সার্থকতা বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো কবিতার মধ্যে এবারে প্রবেশ করি। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে যে একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখানে এই যে একবার, একবার কথাটি কেন বলা হচ্ছে বলতো? না মানুষরা হচ্ছে সবসময় খামখেয়ালি, কোনো কিছু ভালোভাবে কোনো কিছু করে না। এখানে একবার বলতে কবি এখানে কিন্তু অত্যন্ত নিষ্ঠার সাথে বলছেন যে অত্যন্ত জীবনে না হলেও একবার অত্যন্ত মাটির দিকে তাকাও। মাটি বলতে এখানে মাতৃভূমি, স্বদেশ, স্বদেশ ভূমি, আমাদের দেশ, সেই ভূমির দিকে তাকাতে বলছেন। আর একবার মানুষের দিকে। কি রকম মানুষ? না যারা হচ্ছে মেহনতি মানুষ, যারা হচ্ছে প্রতিদিন কাজ করে খেয়ে বেঁচে থাকে, যাকে বলা হয় এক কথায় শ্রমজীবী মানুষ, যারা দিন আনতে দিন খায়, সেই রকম মেহনতি মানুষের দিকে তাকাতে বলছে। সেই সব মানুষরা কোথায় আছে? সেই সব মানুষরা কিন্তু আমাদের স্বদেশ ভূমিতেই আছে। সেই সব মানুষের দিকে এবং আমাদের দেশের দিকে একবার তাকাও। কেন তাকাবে সেটি পরের পরের লাইনে দেখতে পাবে, বুঝতে পারবে। তাহলে একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। কবি বলছেন যে তুমি একবার স্বদেশ, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো, সেই দিকে একবার তাকাও। কারণ কি না সেই ভূমিটা এখন আর সেই আগের মতো উজ্জ্বল বা স্বনির্ভর নয়। স্বনির্ভর বলতে কি না কবি দুঃখ ও দুর্যোগ, যে অন্ধকার বুকের উপরের কথায় দেখবে পরবর্তী লাইনে লাইনে আসবে, সেইগুলো দূর করার জন্য বলছেন। একদিকে মানুষের দুঃখের দূর, একদিকে মাটি, আমার যেখানে ফসল ফলায় কৃষকরা, সেই সব মাটিও যাতে উর্বর থাকে সেই দিকে নজর রাখতে হবে। কারণ আমাদের মাতৃভূমি ধনধান্যে পুষ্পে ভরা বসুন্ধরা। কেন বলা হয়? কারণ আমাদের মাতৃভূমিটা হচ্ছে ফসলকে আশ্রয় করে গড়ে উঠেছে। ফসল বলতে ধান, গম, যা কিছু মাটিতে ফলানো হয় সেটাকেই বলা হয় ফসল। সেই ফসল যদি ভালো থাকে তাহলে মানুষের কিছুটা হলেও ইনকাম হবে বা কিছু বিক্রি করে কিছু খেতে পারবে। এটি হচ্ছে একেবারে বাইরের অর্থ। ভিতরে অর্থটা কি না তুমি যদি ফসল না ফলাও তাহলে দুঃখ কি করে কাটবে, কি করে তুমি রোজগার করতে পারবে? তোমাকে বাঁচতে গেলে তোমাকে ফসলও ফলাতে হবে, তার জন্য যা যা করণীয় কাজ সেগুলো তোমাদের করতে হবে। সেটি আরো পরের লাইনগুলোতে তোমরা বুঝতে পারবে। দেখো তারপরে লাইনটিকে দেখো, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর। মানে কি এখানে কিন্তু সেই সব মেহনতি মানুষদের কথা বলছেন কবি, যাদের এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর। অ্যাকচুয়ালি এখানে এই যে অন্ধকার, এইগুলোর কার সাথে তুলনা করা হচ্ছে? শোষক শ্রেণী, যাদের কাজই হচ্ছে সাধারণ মানুষের উপর নিপীড়ন, দুঃখ দুর্দশা কিভাবে আরো দেওয়া যায়
কিভাবে অত্যাচার করা যায়, কিভাবে আরো বেশি শোষণ করা যায়, এইসব চিন্তা ভাবনা যারা করে বা যারা করেন তাদের উদ্দেশ্যে এখানে অন্ধকার এই শব্দটিকে প্রয়োগ করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে? তাদের নয়, সে মানুষদের উদ্দেশ্যে বলা হচ্ছে কি যে তোমাদের, সে মেহনতি মানুষদেরকে কবি বলছেন যে তোমাদের এখনো রাত শেষ হয়নি, তাই তো এখনো অন্ধকার তোমার বুকের উপরে, কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না, অন্ধকার তোমার বুকের উপরে কঠিন পাথরের মতো। দেখো উপমাটা কেমন দিচ্ছে, দেখো তোমার উপরে যে অন্ধকার সেটা কিরকম আছে না কঠিন পাথরের মতো। কঠিন পাথর বলতে পাথর শুধু নয়, সেটা কঠিন। এখানে কঠিন শব্দে অত্যন্ত ভারী অর্থে নেওয়া হয়েছে। কঠিন মানে শক্ত, আর একটি অর্থ হয় ভারী। সে ভারী পাথরের মতো তোমার বুকের উপরে আছে, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। তার জন্য যে দিকটির কথা কবি এখানে বলতে চেয়েছেন সেটি কি না, সেই যে শোষক শ্রেণী যারা হচ্ছে সবসময় মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, যারা কষ্টে দু পয়সা ইনকাম করে, তাদেরকে আরো বেশি করে শোষণ করছেন। তাদের সেই শোষণটা কঠিন পাথরের মতো, যেন মানুষের বুকের উপরে সেই শোষণটা যেন এতটাই ভর কেন্দ্রিক হয়ে উঠেছে যে তার জন্য আর নিঃশ্বাস নিতে পারা যাচ্ছে না। এটি হচ্ছে আলোচ্য এই তিনটি লাইনের অর্থ। এখানে হচ্ছে আবার একবার শেষে আমি বলে দেবো, যখন নামকরণের সার্থকতা তোমাদের বলবো। দেখো তার পরের লাইন দেখো, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। এখানেও দেখো, তুমি লক্ষ্য করে দেখো, এখনো বাঘের মতো থাবা, বাঘ, শোষক শ্রেণী। তোমরা যদি এখনকার দিনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ নাও, তাহলে সেই দিকে আমি যাচ্ছি না, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য বলছি যে যে যখন আসে শাসন করার জন্য, সে তখন কিন্তু ছড়ি ঘোরায়। ছড়ি ঘোরানো বলতে সে তখন হচ্ছে আধিপত্যকে, নিজের আধিপত্যকে আরো বিস্তার করে, আরো বেশি লোলুপ হয়ে ওঠে। নিজেদের মনের মধ্যে আরো হিংসা, কিভাবে মানুষের কাছ থেকে কিভাবে আরো বেশি বেশি করে টাকা ইনকাম করা যায়, সেই সমস্ত ষড়যন্ত্র করে। যাদের উপরে করেন তাদের কাছে কিন্তু সেই ষড়যন্ত্রটা অনেকটা কষ্টের, নিতে পারে না, অনেকে আত্মহত্যার পদও বেছে নেয়। কিন্তু কবি এখানে শুধুমাত্র যে দুঃখ দুর্দশার কথা বলছেন তা নয়, এখানে তার সঙ্গে বিভিন্ন শোষক শ্রেণীর যে নিপীড়ন, সেখান থেকে কিভাবে তুমি মুক্তি পাবে সেই দিকটির কথা আলোচ্য কবিতার মধ্যে সেকেন্ড যে প্যারা বা সেকেন্ড যে একটা ভাগ করতে পারো তোমাদের এই কবিতাটাকে, প্রথম অংশ দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশে উল্লেখ করেছেন। তো দেখো, মাথার উপরে একটা ভয়ঙ্কর কালো আকাশ, মাথার উপরে ভয়ঙ্কর কালো আকাশ, শব্দটা দেখো ভয়ঙ্কর। তোমরা জানো যে কালো আকাশ মানে সেটি একটা একটা খারাপ দিক, কালো আকাশ মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এখানে সেই কালো আকাশটা সেই সব শোষক শ্রেণীদের যে শাসন প্রণালী, সেটার সাথে উল্লেখ করা হচ্ছে যে তোমার উপরে ভয়ঙ্কর কালো আকাশ। শুধু ওদের শোষণ প্রণালীটা নয়, শোষণ পন্থাটা নয়, সেটা কিরকম ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন, অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত সহ্য করা যাবে না সেই রকম ভয়ঙ্কর, অত্যন্ত কঠিন, অত্যন্ত বিদারুণ কষ্ট। সেই কালো আকাশ শোষণ প্রণালীটা এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। বাঘের মতো কারা? এখানে বাঘ কারা? না, বাঘ হচ্ছে শোষক শ্রেণীর মানুষরা, এক শ্রেণীর শোষক শ্রেণীর মানুষরা, যারা নিজেদের আধিপত্যকে সবসময় বাস্তবায়িত করার জন্য সবসময় মনোনিবেশ করে, সবসময় চিন্তা করে যাচ্ছে যে কিভাবে আরো বেশি পরিমাণে মানুষকে কষ্ট দেওয়া যায়, দুঃখ দুর্দশা কিভাবে আরো মানুষের মধ্যে দেখানো যায়, যাতে আরো আমাদেরকে ভয় পাবে। এই উদ্দেশ্যেই শাসক শ্রেণী অত্যন্ত লিপ্সু হয়ে, লিপ্সু মানে লোভ যাদের মধ্যে আছে, সেই রকম মানুষদের উপরে প্রভাব বিস্তার করছে, নিজেদের কায়েম বৃদ্ধি করার চেষ্টা করছেন। তাহলে সেকেন্ড পরের লাইনটিকে দেখো, তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। দেখো, একদিকে কবি প্রথমে বলে দিলেন কষ্টের কথা,
সেই কষ্টটা কেমন না, সেটি হচ্ছে কঠিন পাথরের মতো, এতটাই কঠিন যার জন্য তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মনে হচ্ছে যেন তোমার মাথার উপরে ভয়ঙ্কর একটা কালো আকাশ বিস্তার লাভ করেছে, যেটিকে মনে হচ্ছে যেন শাসক শ্রেণী একদম বাঘের মতো থাবা উঠে বসে আছে, যে কখন শোষণ করা যায়, কখন আরো বেশি পরিমাণে শোষণ করা যায়। তার জন্য বাঘ যেমন কি শিকার করার জন্য সবসময় একটা বসে থাকে। একটা সংস্কৃত একটা শ্লোক আছে, কার্যানীন মনোরথই উদ্যমেন হি সিদ্ধ্যন্তি কার্যানীন মনোরথই ন হি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবিশন্তি মৃগাঃ। মানে কি না, উদ্যমের দ্বারাই কার্য সিদ্ধি হয়, কাজগুলোকে মনে মনে রাখলে হয় না। উদ্যমেনই সিদ্ধ্যন্তি, উদ্যমের দ্বারাই কার্য সিদ্ধি হয়। ন তু মনোরথই, মনে মনে ভাবলে কার্য সিদ্ধি হয় না। তার একটা উপমা দিচ্ছে কি, ন হি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবিশন্তি মৃগাহা। মানে কি, একজন ঘুমন্ত বাঘের মুখে কখনো তার শিকার মৃগ হরিণ আসে না। সেই হরিণকে শিকার করার জন্য বাঘকে রীতিমতো কষ্ট করতে হয়, তাকে লাফ দিয়ে যেতে হয়। সে যদি অলস প্রকৃতি বাঘ হতো, বাঘ এরকম বসে বসে ভাবছেন যে হ্যাঁ আজকে আমার খিদা পেয়েছে, আমার মুখের সামনে আমার খাদ্য চলে আসবে, তা তো নয়। সেই খাদ্যটাকে সংগ্রহ করার জন্য, খাওয়ার জন্য তাকে আরো প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। সেই জন্য বলা হচ্ছে নহৈ সত্যস্য সিংহস্য মুখে প্রবিশন্তি মৃগা। সেই রকম ভাবে বাঘটাও ঠিক এখানে শোষক শ্রেণীর সাথে তুলনা করা হচ্ছে, যে তারা সবসময় শিকার করার জন্য যেমন ভাবে থাবা বসে থাকে, সেই রকম আজকাল দিনে শোষক শ্রেণীর মানুষরাও ঠিক বাঘের মতোই সবসময় যেন থাবা উঁচিয়ে বসে আছে, যে কখন সুযোগ পেলে একটু শোষণ করব, কখন একটু সময় পেলে অত্যাচার করব, নিপীড়ন করব, আরো দুঃখ দুর্দশা আরো তাদের মধ্যে দেব। কেন দেবে? নিজের আখের গোছাতে ব্যস্ত সবাই, নিজের আধিপত্যকে দেখানোর জন্য এটা শোষণী করে থাকে। তারপরেতে কি বলছে না, তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও। মানে ওই যে বলছে বুকের উপরে যে শোষক শ্রেণীর যে এতটা যে প্রভাব, এতটা যে আধিপত্য, সেই যার জন্য তুমি নিঃশ্বাস নিতে পারছো না, যেটা হচ্ছে বাঘের থাবা মতো উঁচি আছে, সেই পাথরটাকে সরিয়ে দাও বুক থেকে। আর আকাশে সেই ভয়ঙ্কর কালো আকাশকে, ভয়ঙ্কর এখানে আকাশ হবে, ভয়ঙ্করকে শান্ত গলায়, এখানে একটি শব্দ মিস্টেক হয়ে গেছে, ভয়ঙ্কর আকাশকে শান্ত গলায় এই কথাটি জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। তোমার উপরে যে শাসক শ্রেণীরা যে শোষণ করছেন, সেই শোষণ যেটি হচ্ছে কালো আকাশের মতো, সেই কালো আকাশকে শান্ত আস্তে করে ভদ্রভাবে ধীরে এই কথা জানি যে তুমি ভয় পাওনি। কবি এখানে দেখাতে চেয়েছেন যে আমরা ভীতু নই, আমরাও পারি বিভিন্ন শোষক শ্রেণী থেকে বেরিয়ে আসতে। সেটি কিভাবে বেরিয়ে আসবে সেটি পরে আরো বিভিন্ন রকম উপমা দিচ্ছেন। মোটামুটি এখানে এই পর্বটি থেকে কি বলা হচ্ছে আরেকবার বলে রাখি, না কবি হচ্ছে মানুষের দুঃখ দৈন্য দুর্দশার কথা যেখানেই পেয়েছেন সেখানে লিপিবদ্ধ করে দিয়েছেন। এখানে কবি বলছেন যে তুমি তোমার একবার স্বদেশ ভূমির মাটির দিকে তাকাও, সেখানকার মানুষদের দিকে তাকাও, কারণ কি তারা এখন ভালো নেই, তাদের দিকে তাকাতেই হবে। সেসব মেহনতি মানুষদের এখনো রাত শেষ হয়নি। রাত শেষ হয়নি মানে কি, তারা এখনো শোষণ থেকে মুক্তি পায়নি, তাদের এখনো শোষণ করেই যাচ্ছেন শোষক শ্রেণীর মানুষরা। অন্ধকার এখনো তাদের বুকের উপরে কঠিন পাথরের মতো, এতটাই ভর কেন্দ্রিক, এতটাই ভার সেই শোষণ প্রণালীটা। এটা অনুমান করছে শোষণ, আমি তোকে শাসন করব, তার কি আর পরিমাণ করা যায়? এটা কত ওজনের, কত ভারের, তা নয়, সেটাকে কবি কল্পনা করছেন যে এতটাই ভার, যে কঠিন পাথর যেমন বুকের উপরে থাকলে যেমন নিঃশ্বাস আটকে যায়, নিতে পারা যায় না, সেই জন্য সেই রকম এই যে দুঃখ দুর্দশা, এটিও সেই রকম পাথরের মতো, আর নিতে পারা যাচ্ছে না, অসহ্য যন্ত্রণা সেই। এবং মনে হচ্ছে যেন সেই শোষণ, সেই শাসকরা এমন ভাবে আমাদের উপরে শোষণ করেই চলেছেন, যার জন্য আমাদের মাথার উপরে কালো আকাশটাকে
দেখতে পাচ্ছি। সেই কালো আকাশটাকে আমরা শান্তভাবে বলে দিব, সেই কালো আকাশটা কেমন না ভয়ঙ্কর, অত্যন্ত নিদারুণ, বিদারুণ, সেই ভয়ঙ্কর শান্ত ভয়ঙ্করকে, এখানে সেই আকাশ কথাটা নেই, সেই ভয়ঙ্কর কালো আকাশকে শান্ত গলায় বলে দাও তুমি ভয় পাওনি। কারণ কি আমরা সাহসী, আমরাই পারি সমস্ত দুঃখ দুর্দশা করে দূর করে আবার সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। একদিকে মাটি যেমন সমৃদ্ধশালী, অন্যদিকে মানুষ হচ্ছে উন্নতর জীব। এই দুটো, মাটি হচ্ছে, ভূমি হচ্ছে সমৃদ্ধশালী এবং মানুষ হচ্ছে উন্নত প্রাণী, উন্নতশীল প্রাণী। এই দুজনের প্রেক্ষাপটেই আমরা পারবো, এই দুজনকে আশ্রয় করেই আমরা পারবো দুঃখ দুর্দশা কাটাতে, আমাদের দৈন্য কাটাতে। আবার পুনরায় পারবো আমরা নিজেদের স্বাধীনে আসতে, অন্যের স্বাধীনে নয়, নিজের স্বাধীনে আমরা বাঁচতে জানি। আমাদের যতই ভয় দেখাও না কেন, আমরা উঁচু গলায় শান্তভাবেও বলতে পারি আমরা ভয় পাই না, আমাদের যতই তোমরা শাসন করো। এটি হচ্ছে আলোচ্য পর্বের মূল বিষয়বস্তু। ঠিক আছে, এবারে নেক্সট পর্বটি দেখো। নেক্সট পর্বে দেখো যে মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। মাটি তো আগুনের মতোই হবে। পরীক্ষার প্রশ্ন কঠিন তো হবে যদি না তুমি পড়াশোনা করো, তাহলে তো পরীক্ষার প্রশ্ন কঠিন হবে বাবা। সেই রকম ভাবে মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো। কারণ কি না, মাটিতে তুমি যদি কন্টিনিউ যদি ফসল না যদি ফলাতে পারো, তাহলে সেই যে মাটির যে নিজস্ব একটা উর্বরতা, সেই উর্বরতা কিন্তু মাটি হারিয়ে ফেলবে। তখন হচ্ছে সেই মাটিটা কিন্তু আরো বেশি কঠিন হবে, শক্ত হবে, সেখানে না থাকবে কোনো উর্বরতা, না থাকবে কোনো কিছু, সেখানে ফসলই ফলাতে পারবে না। তখন মনে হবে যে না, এই জমিতে আর ফসল হবে না, কিন্তু তা নয়। আসলে সেই জমিতে ফসল না ফলি বলে সেটা অনুর্বর হয়ে গেছে, তাকে উর্বরতা নিয়ে আসতে হবে। সেই জন্য কবি বলছেন মাটি তো আগুনের মতোই হবে যদি তুমি ফসল ফলাতে না জানো। এখানে আরেকটি দিকের কথা বলছেন কবি, যেটি হচ্ছে কি তোমাকে পরিশ্রম করতে হবে। বৃথা পরিশ্রমে কোনো সাফল্য পাওয়া যায় না। বৃথা পরিশ্রমে ক্ষণিকের জন্য যদি কোনো কিছু সাফল্য পেয়ে থাকো, কিন্তু ভবিষ্যৎ সাফল্য কিন্তু পাবেই না। কোনো কিছু সাফল্য পেতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলেই তুমি সাফল্য পাবে, না হলে পরীক্ষার মতো পড়বে না সারা বছর, পরীক্ষার প্রশ্ন এলে এর তার দেখা দেখি, তার এর দেখা দেখি। কেন না, পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। কঠিন শব্দটি কেন বলছো? কারণ হচ্ছে তুমি সেই বিষয়টা ঠিকমতো পড়োনি, তাই কঠিন। যে পড়ছে বা তুমি যার খাতা দেখে লিখছো, যাকে জিজ্ঞাসা করে লিখছো, সে লিখছে কিভাবে? নিশ্চয়ই সে পড়েছে, তাই তার কাছে প্রশ্নটি সহজ হয়েছে। সেই জন্য এখানটায় সেই ঠিক সেম উপমা, মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। তারপরে লাইনটি দেখো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। তোমরা এই যে স্বদেশ কথাটিকে তোমরা লক্ষ্য করে দেখো, স্বদেশ, এই স্বদেশ কথাটির মানে কি জানো? স্বদেশ মানে দেশ, মানে দেশ। আর দন্তশৈব, এই স্বদেশ মানে হচ্ছে দন্তশৈব, এই স্বদেশ মানে হচ্ছে নিজে, স্ব মানে নিজে। সেই জন্য বলা হয় স্ব, যদি কোনো শব্দের আগে দন্তশয় ব কথাটিকে যোগ করে দাও, তাহলে সেই শব্দটি হয়ে যাবে নিজে। কিভাবে না, যদি বলি হয় স্বকীয়, স্বকীয় মানে নিজে। স্বলেখনী, দন্তশয় ব লয়কার খ দন্তরে দীর্ঘিকার, বা স্বকলম মানে নিজের পেট, লেখনী মানে পেট। যদি বলা হয় স্বচলবাস, স্বচলভাস মানে নিজের মোবাইল ফোন, চলভাস, তার আগে দন্তস্বয় ব কথাটি লিখলে। সেই জন্য স্ব এই শব্দটির মানে হচ্ছে নিজে। তাই তুমি যেখানে জন্মগ্রহণ করবে সেটাই হচ্ছে তোমার কাছে স্বদেশ। তুমি যদি লন্ডনে জন্মগ্রহণ করো, তোমার তাহলে স্বদেশ হচ্ছে লন্ডন।
তুমি যদি এখানে জন্মগ্রহণ করো ভারতে, তাহলে তোমার হচ্ছে স্বদেশ হচ্ছে ভারত, যেটি তোমাদের আগে বললাম। তোমরা হয়তো লাগান একটি সিনেমা আছে, সেখানে দেখবে যে এমন জায়গায় তারা খাজনা দিতে হতো, তাদেরকে ফসল ফলাতে হতো। সেই সব সাধারণ মানুষরা যখন গরমকাল আসতো তখন কিন্তু ফসল ফলাতে পারতো না, তখন কিন্তু তাদের লাগাম, তাদের মজুরি আরো দ্বিগুণ তাদের কাছ থেকে আদায় করা হতো মজুরি। এবং সেখানে সেই লাগান সিনেমাটার মধ্যে দেখতে পাবে যে বৃষ্টি আনার জন্য একটা গান গাওয়া হয়েছিল, যেটি পুজোর মাধ্যমে, মানে গল্পের গরু গাছে ওঠে, সেই জন্য সিনেমার গল্পও গাছে ওঠে, সেটি ছাড়াও কিন্তু মন্ত্র পড়া হয়েছিল সেই বৃষ্টিকে আনার জন্য। কারণ কি না, বৃষ্টি না এলে ফসল হবে না, জমিতে যে ফসল ফলাবে সেই ফসলের জন্য প্রয়োজনীয় খাদ্য বস্তু হবে না, পাবে না। তুমি যদি সেই বৃষ্টিকে যদি না আনতে পারো, সেই আনার জন্য যে মন্ত্র, সেই মন্ত্র যদি তুমি না জানো, তাহলে তো তোমার কাছে তোমাদের নিজের দেশটাই মরুভূমি মনে হবে। যদি একটা দেশের মধ্যে যদি কন্টিনিউ না যদি বৃষ্টি হয়, একটা জায়গা যেমন থর মরুভূমি, রাজস্থান থর মরুভূমি, সেখানে বৃষ্টি না হতে হতে মাইলের পর মাইল, মাইলের পর মাইল শুধু বালি আর বালি, সেখানে কোনোদিন ফসল হবে না। তার কারণ সেখানে বৃষ্টি হয় না। সেই রকম ভাবে তুমি হচ্ছে সাধারণ মানুষ, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে ফসল ফলাতে হবে, তোমাকে বৃষ্টিকে আনার জন্য মন্ত্র উচ্চারণ করতে হবে, তাহলেই তোমার কাছে স্বদেশটা নিজের মতো মনে হবে, মাতৃভূমির মতো প্রকাশিত হবে। তাহলে এই পুরো লাইনটির মানে কি হলো না, তুমি যদি মাটিতে ফসল না ফলাও, তাহলে সেই মাটিটা কিন্তু আগুনের মতো মনে হবে তোমার কাছে, যে এই মাটিতে আর ফসল হবে না। তুমি যদি বৃষ্টি আনতে যদি না পারো, তাহলে তো তোমার কাছে আমাদের দেশটা তো মরুভূমির মতোই প্রতিপাদিত হবে, তাই না? যদি বৃষ্টি না হয়, তাহলে তো আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হয়ে যাবে। তাই তুমি যেহেতু একজন সাধারণ মানুষ, তোমাকে যেহেতু খেটে জীবন ধারণ করতে হয় প্রতিদিন, তোমাকে যেহেতু প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়, তুমি যা কাজ করছো সেই কাজটা যাতে তোমার থাকে, তুমি নিজের কাজ করে অন্যকে খাজনা দেবে? কারণ কবি যখন কবিতাটি লিখছেন তখন কিন্তু জমিদারি প্রথার প্রচলন ছিল, তখন কিন্তু সাধারণ মানুষকে বসবাসের জন্য খাজনা দিতে হতো, এখনো দেওয়া হয়, এখন সরকারি মাপে দেওয়া হয়, তখন জোর করে নেওয়া হতো মানুষের কাছ থেকে একটা ট্যাক্স, যেটা এখন ট্যাক্স, তখন হচ্ছে জমিদারি প্রথা হিসাবে প্রচলিত ছিল। এখন কাগজে কলমে তুমি জেনে শুনে সরকারকে ট্যাক্স দিচ্ছ, তখন জোর করে নেওয়া হতো সাধারণ মানুষের কাছ থেকে। সেটি কেন করবে? তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে শোষক শ্রেণী শাসন থেকে তোমাকে নিজেকে বেরিয়ে আসতে হবে, তোমাকে নিজেকেই এগিয়ে আসতে হবে। কিভাবে আমরা শাসক শ্রেণীর কাছ থেকে বেরিয়ে আসতে পারি, তার জন্য কবি উদ্দীপনা দিচ্ছেন। কারণ একটি কবিতার মাধ্যমে মানুষকে উজ্জীবিত করা যায়, মানুষের মধ্যে আত্মচেতনাকে আরো বৃদ্ধি করা যায় একটা কবিতার মধ্য দিয়ে। সেই কবি হচ্ছে প্রকাশ করছেন সাধারণ মানুষের মধ্যে আরো আত্মচেতনাকে বৃদ্ধি করার জন্য, আরো সাধারণ সমাজটাকে আরো ভালোভাবে দেখানোর জন্য। ঠিক আছে, তো পরের লাইনটিকে দেখো, সেখানে বলছেন যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি দেখো, একটি কথা বলছি, ফলবান করে যদি কোনো একটা মাটিকে যদি ফলবান করে যদি তুলতে চাও, তাহলে কিন্তু শুষ্ক মরুভূমির মতো স্বদেশে যে মাটি, তাকে কিন্তু আরো উর্বর করতে হবে, বিভিন্ন যোগ্য সাধন করতে। বৃষ্টি হচ্ছে না, তার জন্য যোগ্য করো, এইরকম জিনিসটা নয়, তোমার মধ্যে হচ্ছে আনতে হবে সেই ভাবটা, যে বৃষ্টি হচ্ছে না, তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে শোষক শ্রেণীরা শোষণ করছে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে। তার জন্য কবি কি বলছেন, যে মানুষ গান গাইতে জানে না। তোমরা জানো গান কিভাবে মানুষের সমাজে ওতপ্রোত ভাবে জড়িত, শুধু মানুষের সমাজে নয়, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাবেই প্রত্যেকটা মানুষের কাছে অনুপ্রেরণা বৃদ্ধি করে। যখন মনে কোনো কষ্ট হয়, তখন কিন্তু আমরা গান গাই মনে মনে, যে যেমন গান গায়, কিন্তু আমরা গান গাই। গান হচ্ছে এমন একটি জিনিস
যার মাধ্যমে মনের কষ্ট, দুঃখ, ভালোবাসা সমস্ত কিছু ভুলে থাকা যায়, কিংবা ভালোবাসা, প্রেম আরো ভালোভাবে নেওয়া যায়। এবং গান এমন একটি জিনিস, নিজেদের মনের মধ্যে আরো নিজেদের মানবিক ভাবনাকে মানবিক ভাবনাকে আরো উন্নতর করতে পারা যায়। তাই কবি বলছেন, যে মানুষ গান গাইতে জানে না, যে মানুষ অকর্মণ্য, যে কোনোদিন গানও পর্যন্ত গায় না, যখন প্রলয় আসে, প্রলয় কথাটি ভয়ঙ্কর অর্থে প্রয়োগ করা হয়। প্রলয়, সুনামি আর দুর্যোগ সব কিছু একই নয়, কিন্তু খানিকটা কাছাকাছি হলেও পার্থক্য সুবিস্তর আছে। যেমন প্রলয় মানে কিন্তু একেবারে ধ্বংস, প্রলয় মানে একেবারে ধ্বংস, বিনাশ। এখানে প্রলয় কথাটি বলা হচ্ছে একেবারে ধ্বংসের কথাটিকে, সেই ধ্বংসের অর্থটিকে বোঝানোর জন্য। যখন পৃথিবীতে ধ্বংস হবে, যে মানুষ গান গাইতে জানে না, সে হচ্ছে বোবা ও অন্ধ হয়ে যাবে। মুখ থাকতেও কিছু বলতে পারবে না, চোখ থাকতেও কিছু দেখতে পাবে না। কারণ কি? সে নিজের যে মানবিক চেতনাকে প্রকাশ করতে জানে না। যে এখন একটা শোষক শ্রেণী শাসন করছে, তো এখন আমাকে কি করতে হবে, তার জন্য যে মানবিক যে শান্তি আলোচনার যে পন্থা, সেই পন্থা কিন্তু সে কিন্তু নিতে পারে না। তার জন্য কবি বলছেন, যখন ধ্বংসের মুখে পৃথিবী পড়বে, তখন হচ্ছে যে মানুষ গান গাইতে জানে না, সে মুখ থাকতেও বোবা হবে, চোখ থাকতেও সে অন্ধ হয়ে যাবে। তাই কবি বলছেন, তুমি মাটির দিকে একবার তাকাও, মানে স্বদেশ ভূমির দিকে একবার তাকাও। সে প্রতীক্ষা করছে। কে প্রতীক্ষা করছে? আমাদের স্বদেশ ভূমি। কেন প্রতীক্ষা করছে? না, সেই যে স্বদেশ ভূমির উপরে এখন শোষক শ্রেণীর প্রভাব, সেই শোষক শ্রেণীর প্রভাব থেকে কিভাবে সেই শোষক শ্রেণী থেকে কিভাবে স্বদেশ ভূমিকে রক্ষা করবে, তার জন্য সেই স্বদেশ ভূমি নিজে স্বয়ং প্রতীক্ষা করছে, অপেক্ষা করছেন। সেই স্বদেশ ভূমির উপরে যেসব মানুষরা বসবাস করছেন, যেসব শ্রমজীবী মানুষরা বসবাস করছেন, সেই সব মানুষের একবার হাত ধরো, তাদের হাত ধরো। তারা কিছু বলতে চায়। কি বলতে চায়? না, তাদের রক্ষা করো, তাদের রক্ষা করো। তাহলে এই যে পুরো যে কবিতাটি যে তোমরা শুনলে, এবারে এসো যে নামকরণ দিকটা কিভাবে তোমরা প্রত্যেকটাতে বুঝলে, যে শোষক শ্রেণীর এখানে নিপীড়নের কথা বলা হচ্ছে, এবং সেই নিপীড়ন থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেই বিষয়েও আলোকপাত করছেন কবি। এটি হচ্ছে মূল বিষয়। তাহলে নামকরণটা কেমন বলবে? না, নামকরণটা হচ্ছে কি বলবে বলতো? না, এই কবিতাতে কবি হচ্ছে দেশের কাল ও সমাজ সচেতনতার পরিচয় দিয়েছেন ঠিকই, কিন্তু সমাজের অন্যায় অবিচার যেখানেই কবি লক্ষ্য করেছেন, সেখানেই সেই বৃত্তান্ত কবির কবিতায় প্রকাশ পেয়েছেন, প্রতিবাদ ভাষায়, প্রতিবাদ সুরে। তাই তো তিনি উদ্বিগ্ন এবং মুক্ত কণ্ঠে মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। যুগ যুগ ধরে এই সব যে শোষক শ্রেণীরা পাথরের মতো দেশের মানুষের উপরে যে চেপে বসে আছে দারিদ্র্যের কালো অন্ধকারের মতো, সেই অন্ধকারটাকে সরাতে হবে, তবেই তো দেশের সার্বিক কল্যাণ সাধন হবে। সেই যদি অন্ধকারটাকে যদি সরায়, তবেই তো দেশের আরো উন্নতি হবে, ধনবৃদ্ধি ঘটবে, আরো দেশটা আরো বেশি সমৃদ্ধশালী হবে, আরো বেশি প্রভাবশালী হয়ে উঠবে। কখন? না, যদি তুমি এই দেশ থেকে সেই অন্ধকার, সেই শোষক শ্রেণীকে দূর করে দিতে পারো। এই কথাটি কবি মুক্ত কণ্ঠে বলেছেন। এবং কবি বলেছেন যে কবি এবং কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে আবার বাস্তবিক জগতে কবি এসে কি বলছেন, যে পরিশ্রম করতে হবে। বৃথা পরিশ্রমে কোনোদিন সাফল্য পাওয়া যায় না। পরিশ্রমটা কেমন করতে হবে? না, পরিশ্রমটা হতে হবে পরিশ্রমটা কেমন হতে হবে? না, পরিশ্রমটা অত্যন্ত সাফল্য যাতে আসে, সেই জন্য বিনা পরিশ্রমে কোনোদিন সাফল্যের আশা করবে না। সেই কথাটি কবি এখানে বলতে চেয়েছেন। সেই বাস্তবের কবি হচ্ছে সেই কল্পনা জগতে যখন বাস্তবের দিকে যখন ফিরে এলেন, তখন কবি বলছেন কি, দেশের মানুষের উন্নতির জন্য মাটি এবং মানুষের দিকে যেমন তাকাতে বলছেন, তেমনি ভাবে দুঃখ এবং দুর্যোগ, যে অন্ধকার বুকের উপর যে চেপে বসে আছে, তাকে দূর করতেই হবে। লাস্টে হস্যই করতে হবে নয়, করতে মানে হ্যাঁ আজ না হলে কাল হবে, তা নয়। সে যদি একটা হস্যইকার যোগ করে দাও, তাহলে
ফোর্স করা হয়, সেই শব্দটিকে আরো জোর দিয়ে বলা যায় যে করতেই হবে, সেই দুঃখ দুর্দশাকে দূর করতেই হবে এবং এই দেশকে ফলবান করে তুলতে গেলে আরো নিজেদেরকে মেলবন্ধন করতে হবে, সংঘবদ্ধ হতে হবে, তাহলেই তো শোষক শ্রেণী থেকে মুক্তি পাবে, একা একা কোনোদিন পারবে না। তাই নিজেদেরকে কোনো কিছু আন্দোলন করতে গেলে সংঘবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, সেই দলবদ্ধ এবং মেলবন্ধনের দরকার। মাটি তো তার কাছে তো আগুনের মতো তো হবেই, যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে ফলবান করে তুলতে যদি চাও, যদি তা না পারা যায় তবে তো দেশ তো মরুভূমি হয়ে যাবে। তাই কবি বলছেন দেশকে ভালোবাসতে হলে দেশের মাটিকে, জীবজন্তু ও গাছপালাকে ভালোবাসতে হবে। যদি দেশের সার্বিক কল্যাণ চাও, শুধুমাত্র যে মানুষকে ভালোবাসবে তা নয়, মানুষের সাথে সাথে মাটি, মাতৃভূমি, যেখানে তোমার জন্ম, সেই ভূমি, যেখানে তোমরা ফসল ফলাও, সেই মাটি, সেই ভূমি, তার সাথে বিভিন্ন জীবজন্তু, গাছপালা, সবাইকেই ভালোবাসতে হবে, সবাইকেই সংঘবদ্ধ হতে হবে, সবাইকে মেলবন্ধনে আবদ্ধ হতে হবে। দিলেই তো তুমি শান্ত গলায় তুমি বলতে পারবে আমরা ভয় পাই না, আমরাই পারি দেশকে স্বাধীন করতে। এই দিক দিয়ে দেখলে কবিতার নামকরণ যথার্থ। কারণ কি, জন্মভূমি আজকের জন্মভূমি কেমন, তার সাথে তখনকার জন্মভূমি কেমন ছিল তার একটা তুলনা করবে একটি বাক্যে, তারপরে আমি যেমন ভাবে বললাম তেমন ভাবে লিখবে, যদি তোমাদের পরীক্ষায় নামকরণের সার্থকতা আসে। ঠিক আছে, এইটুকুনি থাক, তারপরে ক্লাসে তোমাদের হবে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো।